আল্লাহু আকবার। ইরানের তেল ও খার্ক দ্বীপ দখল করতে চায় ট্রাম্প। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তেহরানে বিদ্যুৎ বিপর্যয়। বিশ্ববাজারে বেড়েছে তেল গ্যাসের দাম। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকির মুখে বৈশ্বিক তেল সরবরাহ। প্যারিসে ব্যাংক অফ আমেরিকার কার্যালয়ের হামলার চেষ্টার অভিযোগে আরও দুজন গ্রেপ্তার। খতিয়ে দেখা হচ্ছে ইরানের ইন্ধনের সম্ভাবনা। এবং যুক্তরাষ্ট্রের 10 বাংলাদেশি গ্রেপ্তার। তাদের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতন, মাদক পাচার ও প্রতারণা সহ বিভিন্ন অভিযোগ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি আফিফা আহসান সদয়। ইরানের তেল ও খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে লেবাননে ইসরায়েলি অনুপ্রবেশ আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তাবরিজের পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তেহরানে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। পাল্টা জবাবে ইসরায়েলের শিল্পাঞ্চলেও হামলা চালিয়েছে ইরান। চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় বসাতে কাজ করছে পাকিস্তান। সামিউল শিহাবের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্য যুদ্ধের এক মাস পর এবার সরাসরি ইরানের তেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এ সময় ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণের উদাহরণ টেনে ট্রাম্প খোলাখুলিভাবে বলেন, ইরানের জ্বালানি তেল ও খার্ক দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণ চায় ওয়াশিংটন। অন্যদিকে ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনার খবর প্রকাশ্যে আসার পর কড়া প্রতিক্রিয়া দেখা গেছে। রবিবার দেশব্যাপী ট্রাম্প বিরোধী নো কিংস বিক্ষোভের পর এবার তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন খোদ ট্রাম্পের দলীয় আইন প্রণেতা জেমস ল্যাংফোর্ড। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তাবরিজের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে তেহরানে দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়। পাল্টা জবাবে ইসরায়েলের শিল্পাঞ্চলে হামলা চালিয়েছে ইরান, যা বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আতঙ্ক সৃষ্টি করেছে। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি অনুপ্রবেশ আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলাও প্রতিহতের দাবি করেছে তেল আবিব। লেবাননে জাতিসংঘের একটি শান্তিরক্ষা ঘাঁটিতে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন এক শান্তিরক্ষী। আরেকদিকে কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্রে ইরানি হামলায় এক ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি কুয়েতের একটি সেনা শিবিরে ইরানের হামলায় আহত হয়েছে আরও 10 সেনা। এই অস্থিতিশীলতার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $115 ছাড়িয়েছে। জাপানের নিক্কেই ও দক্ষিণ কোরিয়ার কসপি সূচকেও 5% পর্যন্ত ধস নেমেছে। উদ্ভূত পরিস্থিতিতে ইসলামাবাদে জরুরি বৈঠকে বসে যুদ্ধবিরতি ও উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছেন পাকিস্তান, মিশর, তুরস্ক এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। ট্রাম্পও দাবি করেছেন পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চলছে। তবে এত কিছুর পরও যুদ্ধ থামার কোনো নিশ্চিত লক্ষণ দেখা যাচ্ছে না। সামিউল শিহাব, আরটিভি। যুক্তরাষ্ট্র ইরানে স্থল আক্রমণ করতে পারে তার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে তেহরান। এই এক খবরে সোমবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধ বন্ধে আলোচনা চলবে। oilprice.com-এর তথ্য অনুযায়ী বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে হয়েছে $116.10, অর্থাৎ ইতিমধ্যে দাম বেড়েছে 3.14%। অন্যদিকে WTI ক্রুডের দাম 2.66% বেড়ে হয়েছে $102.30। এদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক তেল সরবরাহ ইতিহাসের সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়েছে। বিশ্বের মোট তেলের প্রায় 20% এই পথ দিয়ে পরিবাহিত হয়। তেল গ্যাস স্থাপনায় হামলার কারণে গ্যাসের দামও বেড়েছে। এর প্রভাব পড়েছে ভোক্তাদের ওপর। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্বজুড়ে বাড়ছে এক নতুন নিরাপত্তা দুশ্চিন্তা। পারমাণবিক অস্ত্রই কি এখন রাষ্ট্র টিকে থাকার শেষ ভরসা? নতুন করে কি শুরু হতে যাচ্ছে ভয়ঙ্কর পারমাণবিক প্রতিযোগিতা? এই বদলে যাওয়া বাস্তবতার বিস্তারিত থাকছে ইমরুল হাসানের রিপোর্টে। আল্লাহু আকবার।
মাস গড়ালো ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। তবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ব রাজনীতিতে এক ভয়ঙ্কর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এখন কি পারমাণবিক অস্ত্রই হয়ে উঠছে টিকে থাকার একমাত্র রক্ষাকবচ? বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু একটি যুদ্ধ নয়, বরং এটি বদলে দিচ্ছে বৈশ্বিক নিরাপত্তা সমীকরণ। যুক্তরাষ্ট্রের যুক্তি পরিষ্কার, ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতেই এই হামলা, কিন্তু বাস্তবতা বলছে ফল হতে পারে ঠিক উল্টোটি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA এর সাম্প্রতিক প্রতিবেদন উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। ইরানের কাছে রয়েছে বিপুল পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম, যা আরও পরিশোধন করা হলে একাধিক পারমাণবিক বোমা তৈরি সম্ভব। বিশ্লেষকেরা বলছেন, সামরিক হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে থামানোর বদলে আরও ত্বরান্বিত করতে পারে। কারণ একটি বিষয় এখন পরিষ্কার, যেসব দেশের হাতে পারমাণবিক অস্ত্র আছে তাদের উপর সরাসরি হামলার ঝুঁকি তুলনামূলক কম। ইতিহাসও যেন সেই কথাই বলে। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি এবং ইরাকের সাদ্দাম হোসেন দুজনই পারমাণবিক কর্মসূচি থেকে সরে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতা হারাতে হয়েছে তাদের। অন্যদিকে উত্তর কোরিয়ার কিম জং উন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা তাদের পারমাণবিক অস্ত্র কখনোই ছাড়বে না। ইরানের পরিস্থিতি দেখিয়ে তিনি বলছেন, তাদের সিদ্ধান্তই ছিল সঠিক। এদিকে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা ঐতিহাসিক পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন থেকে বেরিয়ে যাওয়ার পর বিশ্বজুড়ে একটি বার্তা স্পষ্ট হয়েছে, আর তা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি স্থায়ী নয়। ফলে এখন শুধু ইরান নয়, ইউরোপ, মধ্যপ্রাচ্য, এমনকি এশিয়ার দেশগুলোও নতুন করে ভাবছে নিজেদের নিরাপত্তা নিয়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই বেলারুশে পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা বলেছেন। তাহলে মধ্যপ্রাচ্যে সৌদি আরব, তুরস্ক কিংবা মিশর, তারাও কি পারমাণবিক পথে হাঁটবে? প্রশ্নটা এখন আর কাল্পনিক নয়। বিশ্লেষকেরা সতর্ক করছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে বিশ্ব প্রবেশ করতে পারে এক নতুন পারমাণবিক প্রতিযোগিতার যুগে, যেখানে প্রতিটি দেশ ভাববে নিজেকে বাঁচাতে হলে চাই পারমাণবিক শক্তি। সবচেয়ে বড় আশঙ্কা, এই প্রতিযোগিতা একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তখন একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল বোতাম ডেকে আনতে পারে বৈশ্বিক বিপর্যয়। তাহলে প্রশ্নটা থেকেই যায়, বিশ্বকে ধীরে ধীরে এমন এক বাস্তবতার দিকে এগোচ্ছে যেখানে শান্তি নয়, বরং ভয়ই হবে নিরাপত্তার একমাত্র ভিত্তি। ইরান যুদ্ধ সেই প্রশ্নটাকেই এখন আরও জোরালো করে তুলেছে। ইমরুল হাসান, RTV। প্যারিসে ব্যাংক অফ আমেরিকা কার্যালয়ে হামলার চেষ্টার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। গত শনিবার দুই ব্যক্তি ব্যাংকের সামনে বিস্ফোরক স্থাপনের চেষ্টা করলে তাদের বাধা দেয় টহল পুলিশ। ঘটনাস্থল থেকে এক কিশোর সহ মোট 3 জনকে এ পর্যন্ত হেফাজতে নেওয়া হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লোরেন্ট নুনেজ জানান, অপরাধীরা সম্ভবত ভাড়ায় খাটছে। এর পেছনে ইরানের ইন্ধন থাকতে পারে। নেদারল্যান্ডস ও ব্রিটেন সহ ইউরোপের অন্যান্য দেশেও একই ধরনের হামলার ছক দেখা গেছে। বর্তমানে ফ্রান্সের সন্ত্রাস বিরোধী ইউনিট ও গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত করছে। যুক্তরাষ্ট্রের জননিরাপত্তার জন্য হুমকি এমন 10 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। ট্রাম্প প্রশাসনের চলমান অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার হন এসব অভিযুক্ত। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ধর্ষণ, যৌন নির্যাতন, মাদক পাচার ও প্রতারণা সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। বিভাগটির ওয়েবসাইটে প্রকাশিত অভিযুক্তদের পরিচয় নিয়ে বিস্তারিত থাকছে সামিউল শিহাবের রিপোর্টে। যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর অপরাধী হিসেবে গ্রেফতার 10 বাংলাদেশি নাম পরিচয় সহ ছবি প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন সহিংসতা, মাদক পাচার, প্রতারণা, ক্রেডিট কার্ড জালিয়াতি ও সশস্ত্র ডাকাতি ও ছিনতাইয়ের মতো নানা অপরাধে অভিযুক্তদের আটক করা হয়েছে বলে জানিয়েছে DHS। তালিকার নিকৃষ্টতম অপরাধী হিসেবে গ্রেফতার 10 বাংলাদেশির মধ্যে কাজী আবু সাইদ ধরা পড়েছেন ক্যানসাস অঙ্গরাজ্যের ফোর্ট স্কট এলাকায়। তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কদের যৌন কাজে ব্যবহার, অবৈধ জুয়া পরিচালনা এবং জুয়া সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে।
আরেক বাংলাদেশি শাহেদ হাসানকে নর্থ ক্যারোলাইনার র্যালি শহর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গোপনে অস্ত্র বহন এবং দোকান থেকে চুরির অভিযোগ রয়েছে। যৌন নির্যাতন এবং যৌন অপরাধের অভিযোগে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহর থেকে গ্রেফতার হয়েছেন মোহাম্মদ আহমেদ। যৌন নির্যাতনের অভিযোগে নিউ ইয়র্ক সিটির কুইন্স থেকে গ্রেফতার হয়েছেন আরেক বাংলাদেশি মোহাম্মদ হোসেন। এছাড়া ভার্জিনিয়ার চ্যান্টলি শহর থেকে গাঁজা ও হ্যালোসিনোজেন জাতীয় মাদক বিক্রির অভিযোগে মাহতাবউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। টেক্সাস অঙ্গরাজ্যের মার্লিন শহর থেকে গ্রেফতার হয়েছেন নওয়াজ খান। তার বিরুদ্ধে বিপজ্জনক মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। চুরির অভিযোগে শাহরিয়ার আবিরকে ফ্লোরিডার প্যারেন্সকোলা এবং ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে আলমগীর চৌধুরীকে মিশিগানের মাউন্ট ক্লেমেন্স থেকে আটক করা হয়েছে। এছাড়াও অস্ত্র সংক্রান্ত অপরাধ এবং সিনথেটিক মাদক রাখার অভিযোগে ভার্জিনিয়ার মানাসাস শহর থেকে ইস্তিয়াক রাফি গ্রেফতার হয়েছেন। প্রতারণার অভিযোগে অ্যারিজোনার ফিনিক্স শহর থেকে আটক করা হয়েছে কনক পারভেজকে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী 1 বছরে 4 লাখ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। তাদের মধ্যে গুরুতর অপরাধে দণ্ডিত 56,000 অভিবাসীও রয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের উপসহকারী মন্ত্রী লরেন বিস বলেছেন, এসব ব্যক্তি সমাজের জন্য হুমকি এবং তাদের যুক্তরাষ্ট্রে থাকার কোনো সুযোগ থাকা উচিত নয়। সামিউল শিহাব, RTV। এবারে বিশ্বের দ্রুততম ব্যক্তিগত সাবমেরিন তৈরি করেছে নেদারল্যান্ডসের কোম্পানি ইউ-বোট ওয়্যাক্স। $57,50,000 মূল্যের এই অত্যাধুনিক ও উচ্চ ক্ষমতা সম্পন্ন যানটির নাম দেওয়া হয়েছে সুপার সাব। 3 জন আরোহী নিয়ে সমুদ্রে 300 মিটার পর্যন্ত গভীরে ডুব দিতে পারে এই সাবমেরিনটি। পাশাপাশি জরুরি অবস্থায় 96 ঘন্টা পর্যন্ত লাইফ সাপোর্টও দিতে সক্ষম। ঘন্টায় প্রায় 10 মাইল পর্যন্ত গতি একে যাবৎকালের অন্যতম দ্রুততম সাবমেরিনে পরিণত করেছে। সব মিলিয়ে গতি ও বিলাসিতার কথা মাথায় রেখে নকশা করা এই নৌযানটি সাবমেরিন জগতে এক নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছে। রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনায় রয়েছে নতুন কোচ আলভারো আরবেলোয়া। জানুয়ারিতে মৌসুমের মাঝামাঝি সময়ে সাবি এলোনজোর কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার পর শুরুটা সহজ ছিল না তার। সময় স্বল্পতা এবং তারকায় ভরা ড্রেসিং রুম, 2 বড় চ্যালেঞ্জ নিয়েই যাত্রা শুরু করেন সাবেক স্প্যানিশ ডিফেন্ডার। তবে মাত্র 2 মাসের মধ্যেই বদলে যেতে শুরু করে চিত্র। খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি মাঠের ফলাফলেও এসেছে ইতিবাচক পরিবর্তন। আরও জানাচ্ছেন মুমসাদ দিনুরি। আলভারো আরবেলোয়া রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই নিজের প্রভাব স্পষ্টভাবে দেখাতে শুরু করেছেন। মার্চ মাসে তার অধীনে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ কোচ হোসে মরিনিও, পেপ গার্দিওলা ও দিয়েগো সিমিওনের দলের বিপক্ষে, যা তার কৌশলগত দক্ষতারই প্রমাণ। দলের পারফরমেন্স উন্নতির অন্যতম কারণ খেলোয়াড়দের সঠিক ব্যবহার। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্সে এসেছে বড় পরিবর্তন। আত্মবিশ্বাস ফিরে পেয়ে তিনি এখন নিয়মিত গোল করছেন এবং আক্রমণ ভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আরবেলোয়ার অধীনে 17 ম্যাচের মধ্যে 16টিতে প্লেইং 11 থেকে করেছেন 11 গোল, যেখানে সাবি আলোনসোর সময়ে 27 ম্যাচে তার গোল সংখ্যা ছিল মাত্র 6টি। একইভাবে মিডফিল্ডার ফ্রেডরিকো ভালভার্দেও ফিরেছেন নিজের সেরা ফর্মে। স্বাভাবিক পজিশন ফিরে পাওয়ায় ইতিবাচক প্রভাব ফেলেছে ভালভার্দের পারফরমেন্সেও। গোল এবং অ্যাসিস্ট 2 ক্ষেত্রেই তিনি এখন দলের নির্ভরযোগ্য নাম। মিডফিল্ডে ফিরিয়ে আনার পর শেষ 17 ম্যাচে 7 গোল ও 5 অ্যাসিস্ট করেছেন ভালভার্দে। এর মধ্যে রয়েছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত হ্যাট্রিক ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে 3-2 ব্যবধানের জয় করা গুরুত্বপূর্ণ গোলটিও। এছাড়াও তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার ক্ষেত্রেও সাহসী ভূমিকা রেখেছেন আরবেলোয়া। সম্প্রতি এলচের বিপক্ষে ম্যাচে একাধিক কাস্তিয়া বা বি টিমের খেলোয়াড়দের দলে সুযোগ করে দেওয়ায় প্রশংসায় ভাসছেন এই স্প্যানিয়ার্ড। এর মধ্যে মিডফিল্ডার থিয়াগো পিটার্ক অন্যতম। বর্তমানে লা লিগায় বার্সেলোনার চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। সামনে এল ক্লাসিকো এবং চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। সব মিলিয়ে কঠিন সময় অপেক্ষা করছে লস ব্ল্যাঙ্কোদের জন্য। তবে আত্মবিশ্বাসী আরবেলোয়ার অধীনে সেরাটা দিতেই প্রস্তুত রিয়াল মাদ্রিদ। মুমসাদ দিনুরি, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।